আজকে আমি অষ্টম শ্রেণীর সাহিত্য মেলা নামক বইটির অন্তর্গত কবি বিষ্ণু দে রচিত পরবাসী কবিতাটির পার্ট 2 অর্থাৎ শেষের দিকে হাতে কলমে যে সকল প্রশ্ন উত্তর রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব। তাই আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। আগের দুটি ক্লাসে আমি এই কবিতাটির বিষয়বস্তু ও প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। আগের ক্লাস দুটি যদি তোমরা না দেখে থাকো তাহলে ভিডিওটি নিচে ডেসক্রিপশনে আগের ক্লাসের দুটি লিংক দেওয়া রইল, তোমরা অবশ্যই আগের ক্লাস দুটো দেখে নিও। আর এই চ্যানেলে যারা নতুন ছাত্রছাত্রী আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশন সেট করে রাখো, তাতে আমি এই ক্লাসে যে ভিডিওগুলি আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এখন আমি প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। প্রথম প্রশ্নটা দেখো, 5.1 বিরাম চিহ্ন ব্যবহারের দিক থেকে কবিতাটির শেষ স্তবকের বিশিষ্টতা কোথায়? এর থেকে কবির মানসিকতার কি পরিচয় পাওয়া যায়? তো দেখে নাও। কবি বিষ্ণুদেব পরবাসী কবিতাটির শেষ স্তবকের 4টি বাক্যে 4টে জিজ্ঞাসা চিহ্ন ব্যবহার করেছেন, যা কবিতাটিকে একটা বিশেষ মাত্রা দান করেছে। বিরাম চিহ্নের ব্যবহার ভাষার একক বাক্যের স্বরূপকে নির্দেশ করে। আবার কবি কবিতাটিতে কাব্যালঙ্কার ও শ্লেষ অলঙ্কার প্রয়োগ করেছেন। পরবাসী কবিতার শেষ স্তবকে কাব্যালঙ্কারের প্রয়োগ লক্ষ্য করা যায়। কবি তীক্ষ্ণ ও তীর্যক প্রশ্নের মাধ্যমে মানুষের বিবেককে জাগিয়ে তুলতে চেয়েছেন। মানুষের অতিরিক্ত লোভ লালসার কারণে নদী পাহাড় বনভূমি ধ্বংস হচ্ছে। নিজের দেশেই মানুষ পরবাসী, নিজের দেশে নিজের স্বাধীনে বাসস্থান গড়ে তুলতে পারছে না। শেষ স্তবকের কবির একাধিক প্রশ্নের মাধ্যমে বন বনের প্রাণী তথা প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা প্রকাশ পেয়েছেন। দেখো, কাব্য অলঙ্কার কাকে বলে? কাব্যের সৌন্দর্য বৃদ্ধির জন্য যে সকল উপকরণ ব্যবহার করে অলঙ্কৃত করা হয় তার সমষ্টিগত নাম হচ্ছে কাব্য অলঙ্কার। অলঙ্কার পড়ে যেমন সুন্দর দেখায়, তেমনি কাব্যের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য উপকরণ ব্যবহার করা হয়। সেই উপকরণগুলো ব্যবহার করে কাব্যকে অলঙ্কৃত করা হয়। তার সমষ্টিগত নামকেই বলা হয় কাব্য অলঙ্কার। শ্লেষ অলঙ্কার কাকে বলে? একটি শব্দের একটি মাত্র উচ্চারণে একাধিক অর্থ প্রকাশ পেলে যে শ্রুতি মাধুর্যের সৃষ্টি হয় তার নাম শ্লেষ অলঙ্কার। 5.2 কবি নিজেকে পরবাসী বলেছেন কেন? উত্তরটা দেখো। পরবাসী কবিতায় কবি বিষ্ণুদেব নিজেকে নিজের মাতৃভূমিতে পরবাসী বলে মনে করেছেন। যে ব্যক্তি অন্যের দেশে বাস করে তাকে পরবাসী বলা হয়। অতীতে দেখা কবির সুন্দর প্রকৃতি প্রতিনিয়ত মানুষের লোভ লালসার ফলে ধ্বংসের মুখে পরিণত হয়েছে। মানুষ প্রতিনিয়ত নিজেদের স্বার্থে বনভূমিকে ধ্বংস করছে। এর ফলে বন্য প্রাণী আর গাছপালা মারা যাচ্ছে। কিন্তু কোথাও নগরের উত্থান কবি দেখেননি। বনভূমি কেটে দেওয়ার ফলে রুক্ষ প্রান্তরে আজ শুকনো হাওয়ার হাহাকার শোনা যাচ্ছে। গ্রামগুলি যেন প্রাণ হারিয়ে নিষ্প্রাণ। কবির কাছে চেনা স্বদেশ সম্পূর্ণ অচেনা হয়ে উঠেছে। তাই কবি নিজের দেশে থেকেও নিজেকে পরবাসী বলেছেন। 5.3 জঙ্গল সাপ, গ্রাম মরে গেছে শহরের পত্তনে। প্রকৃতি ও মানুষের সম্পর্কের পরিপ্রেক্ষিতে এই পংক্তিটির প্রাসঙ্গিকতা বিচার করো। কবি বিষ্ণুদে রচিত পরবাসী কবিতা থেকে গৃহীত আলোচ্য পংক্তিটিতে বোঝানো হয়েছে যে মানুষ তার সীমাহীন লোভের কারণে বনের গাছপালা ও প্রাণীকে মেরে ফেলে প্রকৃতিকে ধ্বংসের মুখে ফেলছে। মানুষের এই লোভের কারণে শুধু বন নয়, গ্রামগুলোও নষ্ট হয়েছে, কিন্তু মানুষ এখনো নগরের পত্তন ঘটাতে পারেনি। 5.4 পরবাসী কবিতার প্রথম 3টি স্তবক ও শেষ 2টি স্তবকের মধ্যে বক্তব্য বিষয়ের কোনো পার্থক্য থাকলে তা নিজের ভাষায় লেখো। উত্তরটা দেখে নাও। কবি বিষ্ণুদের রচিত পরবাসী কবিতাটির মোট 5টি স্তবকে বিন্যস্ত। প্রতিটি স্তবকে মোট 4টি করে পংক্তি রয়েছে। প্রথম 3টি পংক্তিতে কবি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন। দুই দিকে বনের মাঝে ঝিকিমিকি পথ প্রকৃতির তালে তালে এঁকে বেঁকে চলেছে।
রাতে রাতের আলোয় থেকে থেকে বন্যজন্তুর চোখ জ্বলছে, ছোট্ট ছোট্ট খরগোশ নিচে নিচে লাফ দিচ্ছে। এই সব দৃশ্যের বর্ণনা কবি অসাধারণ লেখনী গুণে জীবন্ত হয়ে উঠেছেন। তারপরেরটা দেখে নাও। পরের দুটো স্তবকে কবি একেবারে বর্তমানে বাস্তব পথকে চাক্ষুষ দর্শন করে মর্মাহত হয়েছেন। সেই সুন্দর অরণ্য প্রকৃতি যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মানুষের অতিরিক্ত লোভ লালসার কারণে বন্য প্রকৃতি হারিয়ে গেছে, অথচ কোনো আদর্শ নগর গড়ে ওঠেনি। শুকনো হাওয়ায় আর গাছের পাতা নেচে ওঠে না, শূন্য প্রান্তরে হাওয়া হাহাকার করে ফেরে। মর্মাহত কবি সে স্তবকে তার অভিমানকে প্রশ্নের মাধ্যমে তুলে ধরেছেন। এই ভয়াবহ পরিস্থিতিতে মানুষ প্রতিবাদ না করে নীরব হয়ে রয়েছে। এই দেশের নদী, গাছ, বন্যপ্রাণীর মর্যাদা রাখতে তারা একত্রিত হচ্ছে না। 5.5 পরবাসী কবিতাতে কবির ভাবনা কেমন করে এগিয়েছে তা কবিতার গঠন আলোচনা করে বোঝান। দেখো উত্তরটা। কবি বিষ্ণুদেব পরবাসী কবিতাটির প্রথম তিনটি স্তবকে অতীতের দেখা অরণ্য প্রকৃতি ও গ্রাম্য পরিবেশের সুন্দর বর্ণনা দিয়েছেন। সেখানকার প্রকৃতির মধ্যে ভারতীয় নৃত্যকলার বিভিন্ন শৈলীকে তিনি খুঁজে পেয়েছেন। আলো ছায়াময় অরণ্য পথ যেন প্রকৃতির তালে তালে এগিয়ে গেছে। রাত্রির অন্ধকারে বনজন্তুর চোখ জ্বলে ওঠা বা ছোট খরগোশের নিচে চলার মধ্যে একটা ছন্দ কবি লক্ষ্য করেছেন। যখন বনময়ূর আনন্দে নেচে উঠেছে তার মধ্যে কবি ভারতীয় নৃত্যকলা কত্থকের রূপ দেখেছেন। কবির মন সেই নাচের ছন্দের সঙ্গে নদীর ছুটে যাওয়া ছন্দকে মিলেমিশে একাকার করে দিয়েছে। হরিণের জল খাওয়ার দৃশ্য কবিকে আপ্লুত করেছেন, তেমনি তার চলার ছন্দ কবিকে মনে করিয়ে দিয়েছে কথাকলি নাচের কথা। পরের দুটো স্তবকে কবি বাস্তবে ফিরেছেন। সেখানে শুধু হারানোর হাহাকার। নিজেদের স্বার্থে মানুষ ধ্বংস করেছে বন, গ্রাম মরে গেছে, নগরের পত্তন হয়নি। সজীব সুন্দর প্রকৃতিকে হারিয়ে ফেলার দুঃখ কবির কথায় ধরা পড়েছে। 5.6 কবিতাটির নাম পরবাসী দেওয়ার ক্ষেত্রে কবির কি কি চিন্তা কাজ করেছে বলে তোমার মনে হয়? তুমি কবিতাটির বিকল্প নাম দাও এবং সেই নামকরণের ক্ষেত্রে তোমার যুক্তিও সাজানো। উত্তরটা দেখে নাও। কবি বিষ্ণুদেব পরবাসী কবিতাটির মধ্যে মানুষের সীমাহীন লোভের কারণে কিভাবে প্রকৃতি ধ্বংস হয়েছে তারই ছবি তুলে ধরেছেন। তিনি তার চেনা অরণ্য আর গ্রাম্য প্রকৃতিকে আর খুঁজে পাচ্ছেন না। বনকে মানুষ ধ্বংস করেছে, অথচ কোনো আদর্শ নগর গড়ে তুলতে পারেনি। শুকনো হাওয়ায় আর গাছের পাতা নেচে ওঠে না, শূন্য প্রান্তরে হাওয়া হাহাকার করে ফেরে। এই হাহাকার আসলে কবির নিজের হাহাকার। মানুষ এই অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদ না করে নীরব হয়ে রয়েছে। মানুষের এই প্রতিবাদহীন নীরবতায় কবির অন্তরকে ব্যথিত করছে। তাই কবি নিজেকে নিজের দেশে পরবাসী বলেছেন। কবিতাটির আমি বিকল্প নাম দিতে চাই অতীতের সুন্দর প্রকৃতি। কিন্তু মানুষের লোভ লালসার কারণে সেই অতীত আর নেই। তিনি এই সময়টিকে হারিয়ে ফেলেছেন। কবিতার মধ্যে সেই হারানোর বেদনায় ফুটে উঠেছেন। হয় টিকা লেখো। কত্থক, সেতার, কথাকলি, সিন্ধুমণি, পণ্য। কত্থক উত্তর ভারতের অন্যতম ধ্রুপদী নৃত্যকলা হলো কত্থক। লখনৌ ও জয়পুরকে এই নৃত্যের জন্মস্থান বলে উল্লেখ করা হয়ে থাকে। এই কবিতায় ময়ূরের নৃত্য প্রসঙ্গে এখানে নৃত্য বানানটা ভুল হয়েছে, তোমরা ঠিক করে নিও। প্রসঙ্গে কবি কত্থক নাচের উপমাটি ব্যবহার করেছেন। তারপর দেখো সেতার। তিনটি প্রধান তারের সমাহারে তৈরি একটি অতুলনীয় বাদ্যযন্ত্র হলো সেতার। উত্তর এশিয়া অঞ্চল থেকে দক্ষিণ ভারতে এই যন্ত্রটি প্রথম এসেছিল। কবিতায় নদীর কুলকুল জলধ্বনি কবিকে মনে করিয়ে দিয়েছে সেতারের সুরঝঙ্কারের কথা। কথাকলি। কথাকলি দক্ষিণ ভারতের কেরলের নাচ। এই নাচের বিষয়বস্তু রামায়ণ, মহাভারত ও পুরাণের কাহিনী। এটি প্রধানত পুরুষ প্রধান নৃত্য। এইখানে দেখো এই নৃত্য বানানটা ভুল। এই নৃত্য মানে রোজ রোজ। এই নৃত্য মানে নাচ। নয়রি বয়জ ফলায় এখানে তোমরা করবে, এখানে ভুল হয়েছে, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। এই কবিতায় চিতার হিংস্র, শক্তিশালী ও সাহসী চলাফেরা প্রসঙ্গে এই উপমাটি ব্যবহৃত হয়েছে। পণ্য শব্দটি বিশ্লেষণ করলে পাই পণ যুক্ত জ। পণ
শব্দের অর্থ ক্রয় বিক্রয় করা, আর পণ্য হলো বিক্রয়যোগ্য দ্রব্য। 7, নিচের শব্দগুলি ধ্বনিতাত্ত্বিক বিচার করো। জলে, দেখো জলিয়া থেকে জইলা, তারপর জলে অভিশ্রুতি। এটা পরবাসী প্রবাসী থেকে পরবাসী, এখানে স্বরভক্তি হয়েছে। চলে, চলিয়া চইলা চলে, এটি অভিশ্রুতি। তাঁবু, তম্বু থেকে তাঁবু, নাসিক্য ভবন। আর ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। নিটোল, নেটোল যার, ব্যাস বাক্য এটি, আর সমাস নবমটি। বনময়ূর, ব্যাস বাক্য বনে থাকে যে ময়ূর, আর সমাসের নাম দেখো মধ্যপদলোপী কর্মধারয় সমাস। সিন্ধুমণি, সিন্ধু নামধারী মুনি, মধ্যপদলোপী কর্মধারায় সমাস এটিও। নিজ বাসভূমি, নিজের বাসভূমি, বাসবাক্য, আর সমাসের নাম সম্বন্ধ তৎপুরুষ সমাস। সে তার, সে তার যার, সে শব্দের অর্থ হচ্ছে তিন, তাহলে এটি হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী সমাস। ব্যাস বাক্য সে তার যার। 9, নিচের শব্দগুলি কিভাবে গঠিত হয়েছে দেখাও। সোনালী, সোনা যুক্ত আলী, এই দুটো শব্দ নিয়ে সোনালী গঠিত হয়েছে। তারপর আহ্বান, আ যুক্ত হে যুক্ত অন, এইভাবে আহ্বান শব্দটি গঠিত হয়েছে। বর্ণ, বন যুক্ত অন্তস্থ জ, বর্ণ শব্দটি এভাবে গঠিত হয়েছে। বসতি, বস যুক্ত অতি নিয়েই বসতি হয়েছে। পরবাসী, পরবাস যুক্ত দীর্ঘ এ, পরবাসী। 10, নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো। 10.1, চুপি চুপি আছে নদীর কিনারে জল খায়, সরল বাক্য। চুপি চুপি নদীর কিনারে এসে জল খায়। 10.2, নিটোল টিলার পলাশের ঝোপে দেখেছি, জটিল বাক্যে পরিণত করতে হবে এটি। উত্তর দেখো, যেখানে নিটোল টিলার পাশে পলাশের ঝোপ সেখানে দেখেছি। 10.3, চিতা চলে গেল লুব্ধ হিংস্র ছন্দে, বন্যপ্রাণের কথাগুলি বেগ জাগিয়ে, এটি যৌগিক বাক্যে পরিণত করতে হবে। চিতা চলে গেল লুব্ধ হিংস্র, এই বানানটা করবে, এখানে লুব্ধ হয়েছে, এই বানানটা তোমরা করবে, এখানে ভুল হয়েছে এর জন্য আমি ক্ষমা প্রার্থী, তোমরা অবশ্যই ঠিক বানানটা লিখবে। হিংস্র ছন্দে, এবং সেই ছন্দে বন্যপ্রাণের কথাগুলি বেগ জেগে উঠল। 10.4, কেন এই দেশে মানুষ মৌন অসহায়, না সূচক বাক্যে পরিণত করতে হবে। এই দেশের মানুষ কেন সরব ও সহায় নয়। 11, যে কোনো দুটি স্তবকের মধ্যে বিশেষ্য ও বিশেষণের ব্যবহার কবি কিভাবে করেছেন দৃষ্টান্ত সহ আলোচনা করো। উত্তরটা দেখে নাও। প্রথম পংক্তির বিশেষ্য বন ও পথ, বনের বিস্তার বোঝাতে দুই বিশেষণ এবং পথের ঔজ্জ্বল্য বোঝাতে ঝিকিমিকি বিশেষণ ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় পংক্তিতে পথের চলার প্রকৃতি বোঝাতে একে বেঁকে বিশেষণ ব্যবহৃত হয়েছে। তৃতীয় পংক্তি বিশেষণ চোখ তা মাঝে মাঝে জ্বলছে বলে থেকে থেকে বিশেষণ ব্যবহৃত হয়েছে। আর খরগোশ বিশেষ্যের কোমলতা বা পেলবতায় কচি কচি বিশেষণ ব্যবহৃত হয়েছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, তোমাদের ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী ক্লাসে কোনো একটি গল্প বা কবিতার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা সকলে সুস্থ থেকো।